নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। বেঙ্গল ব্রেকিং এ আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আর শুরুতে আমরা যে খবরে চোখ রাখবো এই মুহূর্তে তিলজলাতে একেবারে অ্যাকশন মোডে কিন্তু সেখানে, কারণ বুলডোজার সেখানে চলেছে। আপনারা সেই ছবি দেখেছেন, একটা বহুতলে সেখানে বেআইনি কারখানা যেগুলো রয়েছে সেই বেআইনি কারখানায় বুলডোজার চলে। এই মুহূর্তে এলাকায় অগ্নিমিত্রা পল পুরো নগরোন্নয়ন মন্ত্রী তিনি গিয়েছেন, কি বলছেন তিনি শুনবো। আমি আমার ডিপার্টমেন্টকে বলেছি সমস্ত এই ধরনের মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে ইলিগাল বাড়ি রয়েছে, আমাদের মেয়র সাহেবরা চিঠি দিয়ে উত্তর দিন। আমরা চিঠি পাঠাচ্ছি কতগুলো এরকম ইলিগাল বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো কেন বানানো হয়েছে এবং সেই বাড়িগুলো স্টপ করার জন্য আপনারা কি করেছেন তার লিখিত তারা মেয়রের কাছে জানতে চেয়েছেন, সমস্ত মেয়রের কাছে আমরা পাঠাবো। ম্যাডাম, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, নতুন নয়, মানে একেবারে উদাসীন ছিল তারা, দেখতে পাচ্ছ না এরকম। না, উদাসীনটা আসলে যখন টাকা চলে আসে তখন উদাসীন হয়ে যায়। আগের সরকাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ পেয়েছে, টেবিলের তলায় ডিল হয়েছে, ঘুষ দিয়ে ইলিগাল বাড়ি তৈরি হয়েছে, সবকিছুই ইলিগাল হয়েছে। ওয়াটার বডি বুঝিয়ে তৈরি করা হয়েছে গোডাউন। বাউ মোমোর ফ্যাক্টরিতে 30 জনের মৃত্যু হয়েছে, তার কোনো বিচার আমরা পাইনি। সুতরাং এটা হয়েছে। পার্ক স্ট্রিটেরও অগ্নিকাণ্ড হয়েছিল, এতগুলো অগ্নিকাণ্ড হয়েছে কলকাতা শহরে, কোনোটার তো বিচার হয়নি, আর থাকবে না। আমরা অ্যাকশন নিতে শুরু করেছি। এই ধরনের যে ইলিগাল বাড়ি বা ইল্লিগাল বা ব্যবসা চলছে ইল্লিগাল বাড়িতে, সেটাও কারুর ব্যবসা ইল্লিগাল বাড়িতে চলছে, সেটাও আমরা প্রথম দিন থেকে যদি কড়া পদক্ষেপ আমরা নিতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তাহলে আশা করা যায় আমাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত স্ট্রিক্ট হবে। এখানে কোনো দুর্নীতির সাথে কি বলবো আপোষ করা, এটা আমাদের মানে আমরা করতে পারবো না। মেয়র বা চেয়ারম্যানের যদি গাফিলতি ধরা পড়ে, এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে তার বিরুদ্ধে? 4টে কেস ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, সিবিআই তদন্ত দেওয়া হয়নি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পারমিশন দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের সরকারের কি মানসিকতা সেটা আমার আলাদা করে বলার কিছু নেই। তিলজলার যে বহুতল চামড়ার কারখানায় অগ্নিদগ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, সেই বহুতল ইতিমধ্যেই সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি রয়েছি সেই বহুতলের একদম সামনে, আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু দেখানোর জন্য। এই সেই ধ্বংসস্তূপ ইতিমধ্যেই বুলডোজার এসে ভাঙার কাজ শুরু করেছে এবং বুধবার প্রায় 5 ঘন্টা 2টি বুলডোজারের মাধ্যমে এই ভাঙার কাজ শুরু হয়েছে। সামনের অংশের ছবিটা দেখাচ্ছি, আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো এই যে সামনের অংশটা দেখা যাচ্ছে যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন, এই অংশটা মূলত এই কারখানার পার্কিং এরিয়া। ঠিক তার উপরে সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো দেখানোর জন্য, উপরের যে ফ্লোরটা, এই ফ্লোরটা অর্থাৎ ফার্স্ট ফ্লোর বা দোতলা, এটা হচ্ছে এই কারখানা, এখানে ছিল, এখানেই কর্মীরা কাজ করছিলেন। ঠিক তার উপরে যদি দেখানো সম্ভব হয়, তার উপরের অংশ অর্থাৎ দোতলা বা এই জায়গাটা, এটা প্যাকিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ যে কারখানায় যে সামগ্রী তৈরি হচ্ছে সেটা প্যাকিং হচ্ছে এই 3 দোতলায়। তার পরবর্তী যে 2টো ফ্লোর, সেখানে এখানকার যিনি মালিক, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তারা এখানে থাকতেন। সম্পূর্ণটাই ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার 5 ঘন্টা কাজ করেছে 10টি বুলডোজার। আরও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও সকাল 10টা থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত এই 10টি বুলডোজার বিভিন্ন দিক থেকে গিয়ে তারা ভাঙার কাজ করবেন। এবং ইতিমধ্যেই উপরেই বহুতলের যে একদম ছাদ, সেই ছাদে পৌরসভার কর্মীরা রয়েছেন, কেএমডিআর কর্মীরা রয়েছেন, তারা ছাদের অংশ দিয়ে ভাঙার কাজ শুরু করেছেন। অর্থাৎ একদিকে উপর থেকে, একদিকে নিচের থেকে, সব দিক থেকে ভাঙার কাজ শুরু হচ্ছে। এর পাশাপাশি আরও হাইড্রোলিক ল্যাডার বসানো যে বুলডোজারগুলি রয়েছে, সেগুলি দিয়েও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভাঙা হবে। এইভাবেই যে রাজ্যের যেখানে যেখানে সম্পূর্ণ বেআইনি নির্মাণ রয়েছে, যেগুলি বিপজ্জনক, যেটা মানুষের পক্ষে বিপজ্জনক, তার ক্ষেত্রে 0 টলারেন্স নীতি নিয়েছে সরকার। অর্থাৎ এই ধরনের কোনো বেআইনি নির্মাণ তৈরি করা হলে বা তৈরি হয়ে থাকলে সরকারের কাছে অভিযোগ এলে কোনো রকমভাবে কোনো কিছু দেখা হবে না, সোজা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। স্পষ্ট নির্দেশ, স্পষ্ট বার্তা সরকারের। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা, কলকাতা। ভাঙা হলে উপরে ভাঙা হয়েছে, মোটামুটি ভাঙা হয়েছে। হ্যাঁ, উপরে ছাদটা ভাঙা, উপরে ছাদটা ভাঙা হয়েছে।
পুরো হয়নি, অর্ধেক হয়েছে। এই জায়গা সে অত দূর দিলে ভাঙা হয়েছে, লম্বা লম্বা কুটো ভালো ভাঙা হয়েছে, ছাদের উপরেটা একটু ভাঙা হয়েছে। হ্যাঁ, এবং 20-25 জন আছি আমার সাথে। যেমন বলা তেমন কাজ, সে কাজই চলছে। দেখালাম আপনাদের তিলজলায় বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। শিক্ষা, পুর ও সমবায় দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধেও সিবিআই তদন্তে ছাড়পত্র দিয়েছে নতুন সরকার। আলু চাষিদের জন্য স্বস্তি দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি, পুরকর্মী নিয়োগে দুর্নীতি। আগের সরকারের আমলে একের পর এক নিয়োগে দুর্নীতির অভিযোগ। শুধু তাই নয়, 100 দিনের কাজে দুর্নীতি, রেশনে দুর্নীতি, আবাসে দুর্নীতি। তবে দুর্নীতির অভিযোগের ফিরিস্তি দিতে গেলে হয়তো শেষ করা যাবে না। আর সেই সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই জিরো টলারেন্স নীতি নিয়েছে নতুন সরকার। সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। বিগত সরকারের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা, পুর ও সমবায় দফতরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তে ছাড়পত্র দিল নতুন সরকার। এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন। তো সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। আলু সহ কৃষি পণ্যে অন্তরাজ্য রফতানিতেও ছাড়পত্র দিল নতুন সরকার। আগের সরকার আলু ভিন রাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু তাতে সমস্যায় পড়েছিলেন আলু চাষিরা। সম্প্রতি পশ্চিমের চন্দ্রকোনা থেকে হুগলি খানাকুল বা জলপাইগুড়ির ধূপগুড়িতে আলুর দাম না পেয়ে একের পর এক চাষির আত্মহত্যা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, এবার থেকে চাষিদের আর কেউ হয়রান করতে পারবেন না। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছে। কোন ইন্টারস্টেট বর্ডারে ল এনফোর্সিং অথরিটি কোন ফার্মার, কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। এদিন মুখ্যমন্ত্রী কড়া বার্তায় বুঝিয়ে দিচ্ছেন, রাজ্যে শাসনভার সামলাতে নতুন সরকার দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করবে না, বরং দুর্নীতিবাজদের হৃদকম্প আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই অ্যাকশন শুরু। স্বাস্থ্যের অসুখ দূর করতে মাঠে নেমে পড়লেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। রামপুরহাট হাসপাতালে গিয়ে তিনি কর্মীদের রীতিমতো ধমক দিলেন। বলছি যে সুপারভাইজার সে এসে আমাদের সঙ্গে এখানে এই ঝুলগুলো দেখতে পাচ্ছ কি পরিবেশে? তোমাদের তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা। 5-7 বছর আগে পরিষ্কার করা হয়েছে, তো কোনো কিছু ব্যবস্থা মেশিন আছে, কাজে লাগে মেশিন আছে। এটা কত বছর আগে করেছো না? এগুলো বলো। এক মাসের উপরে ফুল দিয়ে আগে করে ফুল দিয়ে এইটা দাও না, এক মাসে মতন কম। কালকের মধ্যে পরিষ্কার করবে, নালে তোমার চাকরি নষ্ট হয়ে যাবে। বলছি এগুলো দেখতে আসেন, এটা হসপিটালে এই অবস্থা আছে। আপনার রুমটা যদি এরকম থাকে ভালো লাগবে? সবে সবে কি করছেন আপনারা? দেখুন হসপিটাল দেখুন, লোক লাগিয়ে, স্পেশাল লোক লাগিয়ে পরিষ্কার করবে। আমি কিন্তু 60 দিনের মধ্যে ভিজিট করব। আমি কিন্তু ওই আইন ফাইন কিছু মানবো না। টেন্ডার পেয়েছো, হ্যান্ড পেয়েছো, সব টেন্ডার ফেন্ডার কিছু মানবো না। এই গন্ধর মধ্যে কেন তোদের বেতন দেবে? এই গন্ধর মধ্যে এই পরিস্থিতি কতজন বেতন পায়নি? আমাকে লিখিত ভাবে দেবে। এই যে দেখো, কি পেশেন্ট আছে নিচে পড়ে আছে। না না, কাজ করছে যে কাজটা, এটা কি একদিনের? এটা না স্যার, এটা একদিনের, এটা একদিনের, এটা একদিনের। তো আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। এসির মধ্যে বসে থাকবেন আর এসির মধ্যে হাওয়া খাবেন, লোক কষ্ট থাকবে, এ চলবে না। বারবার আমাকে পুষ্প দিলে হবে না। তোমার চাকরি কিন্তু একদম শেষ জায়গায়। তোমাকে আমি বলছি, তুমি ফুল দাও আর যা দাও, তোমার কিন্তু অবস্থা খারাপ ভাই। তুমি আবার কিন্তু রেড থেকে গেছো।
তোমাকে আমি বাথরুমে ঢুকিয়ে ভরে রাখবো। এভাবে হসপিটালটা ঘুঘুর বাসা হয়ে গেছে। হসপিটালের পরিষেবা গরিব প্রান্তিক হতভাগ্য হতদরিদ্র মানুষ তারা পায় না। সুতরাং যা হয়েছে সেটা আর হবে না, যা চলেছে সেটা আর চলবে না। 15 বছরের একটা গন্ধস্তূপ আবর্জনা, সেটাকে পরিষ্কার করতে আপনারা আমাদেরকে একটু সময় দিন। নিশ্চিতভাবে এই সুপার ফ্যাসিলিটি হসপিটাল সুপার ফ্যাসিলিটি তো নয়ই, সেটাকে সুপার ফ্যাসিলিটি মেডিকেল কলেজ কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আমাদের একটুখানি একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে শুভজিৎ। ৭৬ দিনের মাথায় সেই ফলাফল প্রকাশ হবে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, তুমি জানো যে উচ্চ মাধ্যমিক এখন সেমিস্টার পদ্ধতিতে চলে এসেছে, ফলে বছরে দুবার রেজাল্ট বেরোয় এবং দুবার রেজাল্টটাই খুব ভাইটাল। সে জায়গায় আগামীকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে 11টা থেকে 10:30টার সময় মেধা তালিকা প্রকাশ হবে এবং এই মেধা তালিকা কিন্তু চূড়ান্ত মেধা তালিকা। পাশাপাশি tv9bangla.com সেখানেও কিন্তু 11টা থেকে ফল দেখা যাবে এবং ৭৬ দিনের মাথায় এই ফল প্রকাশ হচ্ছে। 7,10,000 পরীক্ষার্থী নিঃসন্দেহে চোখ থাকবে যে মেধা তালিকায় কে থাকেন ওপরে কে থাকেন নিচে। ধন্যবাদ সুমন। এই মুহূর্তে আরও একটা আপডেট। দাম বাড়ছে আমুল দুধের। লিটারে 2 টাকা করে আমুল দুধের দাম বাড়তে চলেছে। সোমনাথ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে। সোমনাথ, আমুল দুধের দাম বাড়ছে, এখন এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর। কি কারণ বা কিছু জানানো হয়েছে? আমুলের তরফে জানানো হয়েছে যে সমস্ত ধরনের প্যাকেটজাত দুধ, এই সমস্ত ধরনের প্যাকেটজাত দুধের দাম লিটারে 2 টাকা বাড়ছে। অর্থাৎ আমরা জেনারেলি 500 ml যে প্যাকেটগুলো কিনি সেটা 1 টাকা করে বাড়ছে এবং আগামীকাল থেকেই এই বাড়তি দাম কার্যকর হচ্ছে। আমুলের বক্তব্য যে দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার কারণেই এইভাবে দাম বাড়াতে হলো। ধন্যবাদ সোমনাথ। যারা দেশ দুনিয়ার খবর রাখেন না তারা প্রধানমন্ত্রীর সঞ্চয় বার্তা শুনে চমকে যেতেই পারে। বিরোধীরা ব্যর্থতাও খুঁজে দেখতে পারে, কিন্তু গোটা দুনিয়া যে তীব্র সংকটের সামনে দাঁড়িয়ে সেটা অস্বীকার করা যাবে কি? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আছে তেলের টান ধরেছে গোটা বিশ্বে, তাই একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এবার অ্যাকশনের মেজাজ। প্রধানমন্ত্রীর পথ ধরেই জ্বালানি সঞ্চয়ের রাস্তায় রাজ্যের নতুন সরকার। প্রধানমন্ত্রী কনভয়ে মাত্র 2টো গাড়ি। এই দৃশ্য আগে কেউ দেখেছেন কখনো? এই ছবি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, তাতে সন্দেহ নেই। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই প্রবাদ বাক্যই বাস্তবায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে তিনি জ্বালানি সাশ্রয়ের আবেদন করেছেন আর প্রথম পদক্ষেপ হিসেবে নিজের কনভয়ের 50% গাড়ি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির রাস্তায় মাত্র 2টি গাড়ি নিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অপর দিক থেকে এসপিজি তারা প্রতি মুহূর্তে চেষ্টা চালাচ্ছে ব্লু বুক অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা পরিকাঠামোয় যেন কোনো রকম ঘাটতি না থাকে সেই বিষয় নিশ্চিত করতে। কিন্তু কেন দেশকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী? বিশ্ববাজারের দিকে তাকালেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গোটা বিশ্বে তেলে টান। আশঙ্কা 1970-এর সংকটকেও ছাপিয়ে যেতে পারে 2026। বিশ্বে তেল সরবরাহে প্রতিনিধি 39 লক্ষ ব্যারেলের ঘাটতি। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে 100% বেশি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতিতে এখনও চূড়ান্ত অনিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারে হুহু করে বাড়ছে তেলের দাম। এই পরিস্থিতিতে আমাদের দেশ আগামী দিনে কোন পর্যায়ে এসে দাঁড়াবে তা নিয়েও চূড়ান্ত প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সমানুপাতিক হারে প্রত্যেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সরকার বারবার আশ্বস্ত করছে যে তেলের পর্যাপ্ত যোগান এবং মজুদ আমাদের দেশে রয়েছে, কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে আর্থিক পরিকাঠামোয় প্রভাব পড়া কার্যত অবশ্যম্ভাবী। প্রধানমন্ত্রীর দেখানো পথে দেশের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সঞ্চয়ের পথে হাঁটছেন। প্রধানমন্ত্রীর দেখানো পথে জ্বালানি সাশ্রয় মুখ্যমন্ত্রী শুভেন্দুও। কনভয় গাড়ির সংখ্যা কমালেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এমএলএ হস্টেল থেকে বাসে বিধানসভায় বিজেপির এক ঝাঁক বিধায়ক।
আমি ওয়েলকাম করেছি এবং আমি ওনার টুইট দেখার পরে মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, আমরা তার দেখানো পথেই চলব। লেটার স্টার্ট অন্তত সপ্তাহে একদিন বা দুদিন আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো। আমরা সরকারি নিজের গাড়িতে যাব না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, মেট্রো ইউজ করবো কি বাস ইউজ করবো। তো এটা আমার মনে হয় আমাদের মানে একটা হয় না, নিজের নিজের রেসপন্সিবিলিটি আমরা যদি পালন করি তাহলে হয়তো রাজ্যটা আরো অনেকটা ভালোভাবে এগিয়ে যেতে পারবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনিও তার কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়েছেন। অনেক বিধায়ককে দেখা যাচ্ছে বাসে করে আসতে। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? ভালো ভালো। একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। সাপ্তাহিক নো ভেহিকেল ডে, মন্ত্রী সাংসদ বিধায়কদের অন্তত একদিন গণপরিবহন ব্যবহার, সাইকেল কারপুলের ব্যবহার, ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের মতো ঘোষণা যোগী সরকারের। আমাদের দেশে যা তেলের প্রয়োজন তার ৮০ থেকে ৯০% আমদানি করতে হয়। সংকটের বাজারে তেল এটার যা পাওয়া যাচ্ছে সেটাও কিনতে হচ্ছে অনেক বেশি দামে। এই পরিস্থিতিতে সতর্ক হওয়া প্রয়োজন নয় কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জ্বালানি সাশ্রয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুসরণ ওড়িশার রাজ্যপালের। জ্বালানি বাঁচাতে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার ওড়িশার রাজ্যপাল হরিবাবু। জ্বালানি সাশ্রয় এবার জোর দিলেন প্রধানমন্ত্রী। অনুসরণ করলেন ওড়িশার রাজ্যপালের, তাকে অনুসরণ করলেন। জ্বালানি বাঁচাতে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার ওড়িশার রাজ্যপাল হরিবাবুর। সেক্ষেত্রে বিশেষ নজর জ্বালানি সাশ্রয় এবং জ্বালানি ব্যবহার। এই মুহূর্তে দুটো পরপর ছবি দেখছেন, ব্যাটারি চালিত গাড়ি। প্রধানমন্ত্রীর কনভয় দুটি এরকম ব্যাটারি চালিত গাড়ি ওই মুহূর্তে। আর পাশে যে ছবিটা দেখছেন ওড়িশার রাজ্যপালেরও ব্যাটারি চালিত গাড়ি, লোকভবন ওড়িশা সেখানে লেখা। জ্বালানি সাশ্রয়ে জোর প্রধানমন্ত্রী।